আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি আরটিভির মধ্যাহ্নের সংবাদে। আপনাদের সঙ্গে আছি আমি সৈয়দা সাদিয়া বেনাজির। নির্বাচনকালীন তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ফেরাতে করা আপিলের ষষ্ঠ দিনের শুনানি শুরু হয়েছে। প্রধান বিচারপতি ডক্টর সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বাধীন 7 বিচারপতির পূর্ণাঙ্গ বেঞ্চে আজও বিএনপির পক্ষ থেকে শুনানি করা হচ্ছে। শুনানি করছেন জ্যেষ্ঠ আইনজীবী জয়নুল আবেদিন। এর আগে বুধবার নওগাঁর মুক্তিযোদ্ধা মোয়াজ্জেম হোসেনের পক্ষে শুনানি শেষ করা হয়। তার আগে জামায়াতের পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট শিশির মনির। শুনানির প্রথম এবং দ্বিতীয় দিন হয় সুজন সম্পাদক বদিউল আলম মজুমদারের পক্ষে শুনানি। গত 27 আগস্ট তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিলের রায় পুনর্বিবেচনার আবেদনের প্রাথমিক শুনানি শেষে আপিলের অনুমতি দেয় আদালত। এর পরিপ্রেক্ষিতে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, জামায়াতের সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার ও সুজন সম্পাদক বদিউল আলম মজুমদার সহ 8 ব্যক্তি আপিল করেন। জুলাই আন্দোলনে কুষ্টিয়ায় 6 জনকে হত্যাসহ সুনির্দিষ্ট অভিযোগে করা মানবতা বিরোধী অপরাধের মামলায় আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল আলম হানিফ সহ 4 আসামির বিরুদ্ধে অভিযোগ গঠনের আদেশ দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 2। সূচনা বক্তব্য ও সাক্ষ্য গ্রহণ শুরু 25 নভেম্বর। এর আগে 28 অক্টোবর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 2 এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন 3 সদস্যের বিচারিক প্যানেল অভিযোগ গঠনের উপর আসামিপক্ষে শুনানি শেষে এ আদেশ দেন। তার আগে রাষ্ট্রপক্ষ থেকে অভিযোগ গঠন করে বিচার শুরুর আবেদন করেন চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম। আর ট্রাইব্যুনাল 1-এ জুলাই আগস্টের আন্দোলনে রাজধানীর চাংখারপুলে শিক্ষার্থী আনাস সহ 6 জনকে হত্যা মামলায় 13তম দিনের সাক্ষ্য নেওয়া হবে। এ বিষয়ে আরও জানাতে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আছেন সহকর্মী জিএম মাহমুদ। মাহমুদ, আপনার কাছে ট্রাইব্যুনালের সবশেষ কি তথ্য আছে আমাদের জানাবেন। সাদিয়া, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 2-এ আজ 2টি মামলার বিচারিক কার্যক্রম চলমান রয়েছে। এর মধ্যে কুষ্টিয়ায় 6 জনকে হত্যাসহ সুনির্দিষ্ট কয়েকটি অভিযোগে আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল আলম হানিফ সহ 4 আসামির বিরুদ্ধে অভিযোগ গঠনের আজ নির্ধারিত তারিখ ছিল। এই মামলাটির অভিযোগ গঠনের আদেশ কিন্তু ইতিমধ্যে ট্রাইব্যুনাল দিয়ে দিয়েছে। একই সাথে এই মামলার সূচনা বক্তব্য এবং সাক্ষ্য গ্রহণ শুরু হবে 25 নভেম্বর এমন তারিখ দিয়েছে। অর্থাৎ এর মাধ্যমে এই মামলার কিন্তু বিচার কাজ আনুষ্ঠানিকভাবে শুরু হয়ে গেল এবং বিচারের অগ্রগতি কিন্তু দৃশ্যমান হলো। একই সাথে এই ট্রাইব্যুনালে কুষ্টিয়ায় 6 জনকে হত্যাসহ আরও কিছু সুনির্দিষ্ট অভিযোগে হাসানুল হক ইনুর বিরুদ্ধেও অভিযোগ গঠনের আজ কিন্তু আদেশের নির্ধারিত দিন। এ বিষয়ে এজলাসে এই মুহূর্তে বিচার কাজ চলছে। আমরা দেখেছি সেখানে চিফ প্রসিকিউটর উপস্থিত রয়েছেন, একই সাথে হাসানুল হক ইনুর আইনজীবীও রয়েছে। এ বিষয়ে কিন্তু এখন আসলে পড়ে শোনাচ্ছে অভিযোগগুলো। তো আমরা আশা করছি হয়তো এ বিষয়ে কিছুক্ষণের মধ্যেই বিচারিক নির্দেশনা চলে আসবে। একই সাথে জানিয়ে রাখি যে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 1-এ আজ চানখারপুলে শিক্ষার্থী আনাত সহ 6 জনকে হত্যা মামলার 13তম দিনের সাক্ষ্য গ্রহণ শুরু হবে, যদি এখনও শুরু হয় নাই, কিন্তু আসামিদের ইজলাসে তোলা হয়েছে আমরা এমনটি জেনেছি। আশা করছি কিছুক্ষণের মধ্যে হয়তো শুরু হয়ে যাবে এবং পরবর্তী সংবাদে এ বিষয়ে হয়তো আপনাকে বিস্তারিত তথ্য জানাতে পারবো। এছাড়া জানিয়ে রাখি যে আপিল বিভাগে কিন্তু আজ নির্বাচনকালীন সময়ে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ফেরানোর জন্য করা যে আপিল, এই আপিলের ষষ্ঠ দিনের শুনানি চলছে। বিএনপির পক্ষ থেকে শুনানি করা হচ্ছে, বুধবারও বিএনপির পক্ষ থেকে শুনানি করা হয়। শুনানি করছেন জ্যেষ্ঠ আইনজীবী জয়নুল আবেদিন এবং তিনি আমাদেরকে বুধবার জানিয়েছিলেন যে আজ হয়তো বিএনপির পক্ষ থেকে শুনানি শেষ হবে। আজ যদি বিএনপির পক্ষ থেকে শুনানি শেষ হয় তাহলে বিএনপি আসলে কী চাইলো এই বিষয়টি হয়তো পরিষ্কার হয়ে যাবে এবং সাংবাদিকদের সাথে তিনি কথা বলবেন, এমনটি আমরা জেনেছি। এর আগে কিন্তু জামাতের পক্ষ থেকে শুনানি শেষ করা হয়। অর্থাৎ এই আপিলকারীদের পক্ষের আইনজীবীরা শুনানি শেষ করলে হয়তো রাষ্ট্রপক্ষ শুনানি করবেন। এরপর হয়তো একটি নির্দেশনা আসবে যে আসলে নির্বাচনকালীন সময়ে তত্ত্বাবধায়ক ব্যবস্থা ফিরবে কিনা এ বিষয়ে আসলে স্পষ্ট বক্তব্য আদালতের কি বা রায়ের মাধ্যমে এটি হয়তো পরিষ্কার হয়ে যাবে। আমরা আশা করছি যে পরবর্তী সংবাদে এই বিষয়ে আরও সুনির্দিষ্ট কিছু তথ্য আপনাকে জানাতে পারবো। তো আপাতত আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল থেকে বিচারিক নির্দেশনা এবং আইন আদালতের সর্বশেষ খবর এই ছিল আমার কাছে। ধন্যবাদ মাহমুদ। রাজধানীর মোহাম্মদপুরে ব্যবসায়িক দ্বন্দ্বে মোহাম্মদ রাসেল নামে এক যুবককে কুপিয়ে হত্যার ঘটনা ঘটেছে। এতে বিপ্লব নামের আরেকজন আহত হয়েছেন। শনিবার রাত 10:45টার দিকে মোহাম্মদপুরের নবীনগর হাউজিংয়ের 4 নম্বর রোড এলাকায় এ ঘটনা ঘটে।
হত্যাকাণ্ডের ঘটনায় পেপার বাবু ও তার সহযোগী মোবারককে আটক করেছে পুলিশ। রমনা জোনের সহকারী উপ পুলিশ কমিশনার আব্দুল্লাহ আল মামুন জানান, মুরগি ব্যবসা ঘিরে আধিপত্যের জেরে মোটরসাইকেলে এসে রাসেল ও বিপ্লবের উপর হামলা চালানো হয়। মূল হোতা পেপার বাবুর নামে এর আগেও হত্যাসহ বিভিন্ন মামলা থাকার তথ্য জানান পুলিশের এই কর্মকর্তা। পেপারবাবুর সাথে আধিপত্য নিয়ে দ্বন্দ্ব, মুরগির ব্যবসায় এখানে একজন আরেকজনকে বসতে দিবে না, এ নিয়ে কিছুদিন পূর্ব থেকেই একজন আরেকজনকে হুমকি দিয়ে আসছিল। নবীনগর হাউজিংয়ের মেন রোড 4 নম্বর রোড, যেটা 4 নম্বর রোডের পশ্চিম মাথায়, এখানে এসে তারা বিপ্লব এবং রাসেল গল্প করছিল দোকান শেষ করে। তো অতর্কিতভাবে 2টা মোটরসাইকেল এসে তাদেরকে কুপিয়ে আহত করে। একজনের পিছনে আঘাত লাগে, একদম মেইন যে রগ আছে রগটা কেটে যায়। তৎক্ষণাৎ প্রচুর রক্তক্ষরণ হয়। স্থানীয় প্রত্যক্ষদর্শীরা তাকে সোহরাওয়ার্দী মেডিকেলে নিয়ে যায়। আর বিপ্লবের হাতে কোপ লাগে, বিপ্লবকেও তৎক্ষণাৎ হসপিটালে নিয়ে যাওয়া হয়। গণভোট নিয়ে মুখোমুখি দেশের রাজনৈতিক দলগুলো। তাদের এই বিরোধ দেশকে গভীর সংকটে ফেলবে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। পরিস্থিতি সংঘাতময় হওয়ার পাশাপাশি জাতীয় নির্বাচন ভেস্তে যাওয়ারও শঙ্কা তাদের। সেই সাথে সেনা অভ্যুত্থানের আশঙ্কা করছেন তারা। একে অপরের প্রতি আস্থার ঘাটতি এবং দলীয় স্বার্থকে বড় করে দেখায় পরিস্থিতি প্রতিনিয়ত জটিল হচ্ছে বলে মনে করেন তারা। রুদ্র রফিকের রিপোর্টে দেখুন বিস্তারিত। জুলাই সনদ বাস্তবায়নে সরকারের কাছে গণভোটের সুপারিশ দিয়েছে ঐক্যমত্য কমিশন। এতে বলা হয়েছে, গণভোটের মাধ্যমে যেন পরবর্তী সংসদ 270 দিনের মধ্যে সংবিধান সংস্কার করে। তবে গণভোটের দিনক্ষণ ঠিক করবে সরকার। গণভোট নিয়ে রাজনৈতিক দলগুলো একমত থাকলেও ভোটের দিনক্ষণ নিয়ে রাজনৈতিক দলগুলোর মধ্যে বিরোধ তীব্র পর্যায়ে পৌঁছেছে। জাতীয় নির্বাচনের আগে গণভোট চায় এনসিপি, আর জামাত ইসলামী সহ ধর্মভিত্তিক দলগুলো নভেম্বরে গণভোট চায়। অন্যদিকে একই দিনে জাতীয় নির্বাচন ও গণভোটের দাবিতে অনড় বিএনপি। নির্বাচনের পূর্বে গণভোট অনুষ্ঠান অপ্রয়োজনীয়, অযৌক্তিক এবং অবিবেচনাপ্রসূত। গণভোট নিয়ে রাজনৈতিক দলগুলোর মুখোমুখি অবস্থার পেছনে আস্থার সংকটকে দায়ী করছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের সাবেক চেয়ারম্যান অধ্যাপক ডক্টর নুরুল আমিন ব্যাপারী। আমি যদি ওই নীতিতে বিশ্বাস করি, ব্যক্তির চেয়ে দল বড়, দলের চেয়ে দেশ বড়, দেশের প্রেক্ষাপট নিয়ে চিন্তা করলে কিন্তু এত গণ্ডগোল আসে না। কিন্তু আমার মনে হয় এখানে দলীয় স্বার্থটা বড় করে দেখা হচ্ছে। এমন পরিস্থিতি চলতে থাকলে নির্বাচন নিয়ে শঙ্কা তৈরি হবে বলছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সরকার ও রাজনীতি বিভাগের সাবেক চেয়ারম্যান অধ্যাপক ডক্টর দিলারা চৌধুরী। ফেব্রুয়ারি নির্বাচনে নিশ্চয় একটা সংখ্যা আছে। এবারের সংকটটা এমন হবে যে আমাদের অস্তিত্ব নিয়ে টান পড়বে। কারণ আমরা জানি যে আমাদের চারিদিকে যে দেশটা ঘিরে রয়েছে তারা আমাদের এই অভ্যুত্থানটাকে কোনো সময় সমর্থন করে নাই। দ্রুত এমন অনৈক্যের সমাধান না হলে সেনা অভ্যুত্থানের শঙ্কাও করছেন বিশেষজ্ঞরা। সেনাবাহিনী যখনই ঢুকে পড়বে, যখন উপায় নেই, সিভিলিয়ান সরকার কিছু করতে পারছে না, জনগণের জানমাল নিরাপত্তার জন্য, দেশের জন্য, তখন তারা ইন করে ফেলে। যদি বাংলাদেশ একটা অরাজকতা অবস্থা হয়, ইউনাইটেড নেশন হয়তো বলবে কি করা যাবে এখানে, এখন একমাত্র সেনাবাহিনী এটাকে সামলাতে পারবে এবং ইন্ডিয়াও সেটাকে সাপোর্ট করবে। তো এই সমস্ত কথা তো রাজনৈতিক দলগুলির মাথায় রাখা দরকার, কারণ সবচেয়ে বেশি আক্রমণ হবে তাদের উপরে। এই সংকট সমাধানে প্রধান উপদেষ্টার গুরুত্বপূর্ণ ভূমিকা আছে বলে মত বিশেষজ্ঞদের। যে সংকট যেন না বাড়ে, দেশের জন্য নির্বাচনের দিকে এগিয়ে যায়, সে কথাগুলি মাথায় রেখে উনি একটা তারিখ দিয়ে দেবেন। আলাপ আলোচনার মাধ্যমে এই সমস্যাটা সমাধান করতে পারে কিন্তু, এবং এখানে মনে হয় ইউনূস সাহেবকে একটা বড় ভূমিকা নিতে হবে। রুদ্র রফিক, RTV, ঢাকা। দাম বাড়ানো সহ 6 দফা দাবিতে মিল্কভিটায় দুধ সরবরাহ বন্ধ রেখেছে সিরাজগঞ্জের শাহজাদপুরের সমবায় খামারিরা। সকাল থেকে সমবায়ীরা তাদের খামার থেকে দুধ সংগ্রহ করলেও তারা সেই দুধ মিল্কভিটায় সরবরাহ করেনি। খামারিরা জানান, ক্রমাগতভাবে গোখাদ্যের দাম বাড়লেও সেই অনুপাতে দুধের দাম বাড়ায়নি মিল্কভিটা কর্তৃপক্ষ। দুধের দাম দিচ্ছে 45 থেকে 50 টাকার মধ্যে। এই দামে দুধ বিক্রি করলে লোকসান হচ্ছে, তাই বাধ্য হয়ে আন্দোলনে নেমেছেন তারা। খামারিরা দুধের দাম 60 টাকা করার দাবি জানান, অন্যথায় আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দেন।
গাইবান্ধার গোবিন্দগঞ্জে গরু চোর সন্দেহে গণপিটুনিতে 3 জনের মৃত্যু হয়েছে। শনিবার রাতে উপজেলার নাসিরাবাদ গ্রামে এ ঘটনা ঘটে। গোবিন্দগঞ্জ থানার ওসি জানান, রাতে ওই গ্রামের এক ব্যক্তির গোয়াল ঘর থেকে 3টি গরু চুরি করে নিয়ে যাচ্ছিল 3 জন। বিষয়টি টের পেয়ে এলাকাবাসী ধাওয়া করলে পুকুরে লাফ দেয় তারা। পরে স্থানীয়রা তাদের ধরে মারধর করে। এতে ঘটনাস্থলেই 2 জন মারা যান। হাসপাতালে নেয়ার পর আরও একজনের মৃত্যু হয়। স্থানীয়দের দাবি, নিহতরা বগুড়ার শিবগঞ্জের একটি সংঘবদ্ধ গরুচোর চক্রের সদস্য। নিহতদের নাম পরিচয় জানা যায়নি। ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে পূর্ব শত্রুতার জের ও আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে গুলিবর্ষণের ঘটনা ঘটেছে। এতে স্থানীয় মনিক ডাকাতের ছেলে শিপন ও এক হোটেল কর্মচারী সহ 3 জন গুলিবিদ্ধ হয়েছে। পুলিশ জানায়, দীর্ঘদিন ধরে নূরজাহানপুর গ্রামের শিপনের সাথে বিভিন্ন বিষয়ে আধিপত্য বিস্তার নিয়ে থোল্লাকান্দি গ্রামের রিফাত বাহিনীর সাথে পূর্ব শত্রুতা চলছিল। এর জের ধরে গতরাতে শিপন গনিশা মাজারের পাশে একটি হোটেলে খেতে গেলে রিফাত গুলি চালায়। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠায়। এ ঘটনায় এলাকা জুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়ে। ঢাকা মাওয়া এক্সপ্রেসওয়েতে আলাদা 2টো সড়ক দুর্ঘটনায় অন্তত 5 জন আহত হয়েছেন। গতরাতে শ্রীনগর রেলওয়ে স্টেশনের সামনে ঢাকামুখী লেনে যাত্রীবাহী বাসের পেছনে মোটরসাইকেল ধাক্কা দিলে 3 জন আহত হন। আহতদের উদ্ধার করে ফায়ার সার্ভিসের সহায়তায় স্থানীয়রা হাসপাতালে পাঠায়। এদিকে জেলার কামারখোলা এলাকায় 2টো প্রাইভেট কারের মুখোমুখি সংঘর্ষে আরও 2 জন আহত হয়েছেন। শ্রীনগর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার দেওয়ান আজাদ হোসেন জানান, ভারী বৃষ্টির কারণে সড়ক পিচ্ছিল থাকায় নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনাগুলো ঘটে। মধ্যাহ্নের সংবাদ এ পর্যন্তই। দুপুরের সংবাদ 2:45 দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।